আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি, গল্পটি একেবারে অন্যরকম একটি ভৌতিক গল্প। গল্পটি একটি গ্রামের চায়ের দোকানের। সেই চায়ের দোকানকে ঘিরেই আমাদের আজকের গল্প। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, রাত 12টার চায়ের দোকান। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক গ্রাম চণ্ডীপুর। বিদ্যুৎ এলেও গ্যাস এখনও নেই। সন্ধ্যা নামলেই নিস্তব্ধতা চারপাশ জুড়ে নামে। একটা মাত্র পাকা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে চলে গেছে। সেই রাস্তার ধারে বটগাছের তলায় সন্ধ্যার পর থেকে খুলে বসে বকুলের চা দোকান। বকুল একজন রুগ্ন মধ্যবয়সী মানুষ। সারাদিন কোথাও দেখা যায় না তাকে। কেবল রাত 8টার পর দোকান খুলে বসে চা বানায়, মুড়ি দেয়, আর কেউ কেউ বলে সে নাকি আলাদা রকমের চা বানায়। লোকমুখে শোনা যায় রাত 12টার পরে এই দোকানে কিছু অচেনা লোক আসে। তারা কেউ কথা বলে না, বসে থাকে নীরবে, চা খেয়ে চলে যায়। কেউ দেখতে পায় না তারা কোথা থেকে আসে, আবার কিভাবে চলে যায়। সুব্রত এক যুবক, সদ্য শহর থেকে গ্রামে ফিরেছে। সে আগে এসব কথা বিশ্বাস করত না। তবে তার ছোট্ট ভাই দীপ্ত একদিন রাতে বাড়ি ফিরে ভয়ে কাঁপছিল। বলল, ভাই, আমি চা খেতে গিয়েছিলাম বকুল কাকুর দোকানে। তারপর তারা তাকিয়েছিল, চোখ ছিল না তাদের। সুব্রত এটা অস্বীকার করে বলছিল, রাত জাগা করে সিনেমা দেখে যা, এখন চা দোকানেও ভূত দেখতে পাচ্ছিস। কিন্তু দীপ্তের চোখে সেই ভয় সত্যি ছিল। পরদিন রাতে সুব্রত ঠিক করল সে নিজেই যাবে দোকানে। রাত তখন 11:30। চারিদিকে কুয়াশা, কুকুররা অকারণে চিৎকার করছে। সুব্রত বটতলায় পৌঁছালো। বকুল তখন একাই বসে, ধোঁয়া ওঠা কেটলির পাশে। বকুল কাকু, 1 কাপ চা দিন, বলল সুব্রত। বকুল মাথা নাড়ল, চা বানাতে লাগলো। হঠাৎ রাস্তার ধারে একটা গাড়ির শব্দ। অথচ এ গ্রামে এত রাতে কেউ গাড়ি চালায় না। ধীরে ধীরে রাস্তার মোড়ে 3 জন লোক এলো। চওড়া কাঁধ, মুখ ঢাকা। তারা চুপচাপ বসে পড়ল। কেউ কারো দিকে তাকাচ্ছে না। অদ্ভুত নীরবতা। সুব্রত দেখল তাদের পা নেই। পায়ের জায়গাটা বাতাসের মতো ফাঁপা, মাটিতে ছায়াও পড়ে না। বকুল হঠাৎ খুব গম্ভীর গলায় বলল, ওদের দিকে তাকাস না বাবা, চুপচাপ চা খা। সুব্রত পরদিন ভোরেই গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ রামেশ্বর পণ্ডিতের কাছে গেল। ঠাকুরমশাই, বকুলের দোকানে অদ্ভুত কিছু হয়, আমি নিজের চোখে দেখেছি। রামেশ্বর দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, হয়তো প্রায় 20 বছর আগে এই রাস্তার মোড়ে 3 জন লোক এক অ্যাক্সিডেন্টে মারা যায়। একটা ট্রাক তাদের গুড়িয়ে দেয়, রক্তে ভিজে যায় বটগাছের গোড়া। পুলিশ ফাঁড়ি বন্ধ করে দেয়। কিন্তু বকুল ও সেদিন ওই ট্রাকের চালক ছিল। তাহলে ও কেন বেঁচে আছে? কারণ ও আত্মসমর্পণ করেছিল, জেলও খেটেছে। কিন্তু সেই আত্মা 3টি এখনো মাফ করেনি। ওরা ফিরে আসে প্রতি রাতে ঠিক 12টায়। সুব্রতের গা শিউরে উঠল। সেই রাত সুব্রত আর দীপ্ত মিলে এক আত্মীয়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে গেল প্রমাণ সংগ্রহের জন্য। তারা দূর থেকে নজর রাখলো দোকানে। 12:03। 3টি ছায়ামূর্তি এসে বসল। এবার চা নিল না তারা, শুধু তাকিয়ে রইল বকুলের দিকে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো একজন। হঠাৎ হাওয়ার ঘূর্ণি উঠল। চায়ের কেটলি উল্টে পড়ল। আগুন নিভে গেল। ক্যামেরার লাইট বন্ধ হয়ে গেল। দূর থেকে তারা দেখল বকুল কাঁপছে, কাঁদছে, আর বলছে, ক্ষমা করো,
আমি ইচ্ছে করে মারিনি, আমার ভুল ছিল, ক্ষমা করো। সেই তিনজন একসাথে হাত তুলল। হঠাৎ আলোর ঝলকানি, এরপর আর কিছু দেখা যায়নি। পরদিন সকালে গ্রামের মানুষেরা এসে দেখে বকুল নেই। দোকানটা পড়ে আছে আগের মতো, শুধু একটা পুরনো চায়ের কাপ পড়ে আছে মাটিতে, তার গায়ে লেখা শেষ চা। বকুল আর কোনোদিন ফিরে আসেনি। কে বলবে সত্যিই ওদের আত্মা বকুলকে নিয়ে গেল, নাকি বকুল নিজেই কোনো গোপন পাপ বয়ে বেড়াচ্ছিল। কিন্তু একটাই জিনিস গ্রামের মানুষ এখন বুঝে গেছে, রাত 12টার পর চা খেতে যাওয়া মানে নিজের জীবনের ঝুঁকি। বকুলের নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষজন প্রথমে ভেবেছিল হয়তো সে ভয়ে পালিয়ে গেছে, কিন্তু কয়েকদিন কেটে গেলেও সে আর ফিরে এলো না। তার বাড়িতেও সে ছিল না, দরজায় তালা, ঘরে ধুলো জমেছে। সুব্রত কিন্তু থেমে থাকেনি। সে প্রতিজ্ঞা করল এই রহস্যের শেষ খুঁজে বের করবেই। একদিন রাতে সে গেল সেই বটগাছের তলায়। দোকান পড়ে আছে আগের মতো, ধুলোয় ভরা। হঠাৎ বাতাস থেমে গেল, কুয়াশা ঘিরে ধরল চারপাশ। একটা ফিসফিসে আওয়াজ, আমরা এখনোই শেষ হইনি। সুব্রত পিছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু তার পায়ের নিচে পড়েছিল একটি পুরনো চিঠি। চিঠিতে কাপা হাতে লেখা, ক্ষমা করো, আমি ওদের জ্যান্ত পুঁতে রেখেছিলাম। এই চিঠির পর সুব্রত গেল রামেশ্বর পণ্ডিতের কাছে। এবার আর প্রবীণ পণ্ডিত কিছু গোপন করলেন না। বকুল আসলে খুন করেছিল তাদের, ধীরে বললেন তিনি। কি বলছেন? হ্যাঁ, তারা তিনজন এক রাতে তার চার দোকানে চা খাচ্ছিল। তখনই তারা তার কিছু গোপন ব্যাপার জেনে যায়। একজনে নাকি শুনে ফেলেছিল বকুলের বাড়ির পেছনের ধান খেতে এক অলৌকিক কূপের কথা, যেখানে মৃত সত্তাদের টেনে নেওয়া যায়। মানে যে কূপ নাকি বহু পুরনো, যার মুখ ঢাকা থাকে রাতে। কেউ কেউ বলে ওটা পিশাচের কূপ, আর বকুল সেই কূপের তিনজনকে ফেলে দিয়েছিল জ্যান্ত। সুব্রত, দীপ্ত আর গ্রামের আরেক সাহসী যুবক মনোজ, তিনজনে এক ঝড়ের রাতে গেল বকুলের বাড়ির পেছনের জমিতে। কুয়াশায় মোড়া রাত, কাকড়ে ঠান্ডা বাতাস। তারা খুঁজে পেল এক ঘাসে ঢাকা গোল জায়গা, আশেপাশে কোনো গাছই নেই। সেই জায়গায় দাঁড়ালেই বুক ধক ধক করে ওঠে, মনে হয় কেউ নিচ থেকে টানছে। দীপ্ত মাটি খুঁড়তেই বেরিয়ে এলো পাথরে মোড়া একটা মুখ, গোল পাতিলের মতো ঢাকনা, তাতে লাল রঙের লেখা, খুলিলে মুক্তি, মুক্তি মানে মৃত্যু। তারা ঢাকনা সরাতেই গা খিনখিনে এক গন্ধ, আর সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠল। সেই মুহূর্তে এক হাওয়ার ঘূর্ণি উঠল, আর এক লম্বা ক্যাশবহুল ছায়া বেরিয়ে এলো সেই কূপের গহ্বর থেকে। আমাদের দেহ পাবে না, তবে তুই পাবি মৃত্যুর ছায়া। সে রাতের পর থেকে মনুষ উধাও, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দীপ্ত অসুস্থ হয়ে পড়ল, তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, গায়ে কালো দাগ। ডাক্তার বললেন কোনো ঔষধে কাজ হচ্ছে না। সুব্রত একদিন তার ভাইয়ের ঘরে বসে কাঁদছিল। তখনই সে দেখতে পেল জানালার বাইরে দাঁড়িয়ে তিনটি ছায়া। তারা লুকিয়ে আছে, মুখে লম্বা দাগ, চোখ নেই, শুধু অন্ধকার গহ্বর। তারা একসাথে বলল, আমাদের হার খুঁজে দে, শান্তি পাবে তোর ভাই। সুব্রত আবার গেল সেই কূপের কাছে, একা। ঝুঁকি নিয়েও সে ঢুকলো নিচে। বাঁশের মই নামিয়ে নিচে শুধু হাড়গুড়, ভেজা মাটি আর পচা গন্ধ। তিনটি খুলি এক কোণে রাখা, পাশেই তিনটি আধপোড়া জামা। সুব্রত সেই খুলি আর হাড় নিয়ে গেল শ্মশানে। পূজারীকে নিয়ে তিনটি পৃথক চিতা বানিয়ে শেষ শ্রাদ্ধ দিল। গঙ্গার জল ছিটিয়ে বলল, তোমরা এবার শান্ত হও। বকুলের দণ্ডদেহ
বকুলের দণ্ড হয়েছে, তোমাদের আত্মা মুক্তি পাক। সেই রাতে ঘুমের মাঝে সে দেখল তিনটি মুখ হাসছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আলোয়, তাদের চোখে জল। 7 মাস পর সেই বটগাছের নিচে আবার কেউ বসেছে। ছোট্ট একটি ছেলে চা বানাচ্ছে, নাম রাহুল, বকুলের ভাইপো। কিন্তু গ্রামের মানুষ জানে রাত 12টার পর কেউ ওখানে যায় না, যেহেতু এখনো দোকানের পাশে সেই পুরনো পাথরখণ্ড পড়ে আছে। আর মাঝে মাঝে অন্ধকার রাতে বাতাসে ভেসে আসে একসাথে 3টি গলা, আরও অনেক চা বাকি। রাহুলের চায়ের দোকান আবার ধীরে ধীরে জমে উঠেছে দিনের বেলায়, কিন্তু রাত 12টার পর দোকান বন্ধ রাখাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সুব্রত আবার শহরে ফিরে গেছে, তবে মাঝে মধ্যে সে খবর রাখে গ্রামের। তবে একদিন পূর্ণিমার রাতে গ্রামের এক যুবক মদ্যপ অবস্থায় রাত 12টার পর এসে বসে পড়ল বটগাছের দোকানে। রাহুল তাকে নিষেধ করলেও সে শুনল না। চা তৈরি হচ্ছিল, ঠিক তখনই কুয়াশা জমে উঠল, চারপাশে বাতাস থেমে গেল, আর দূরে বটগাছের নিচে আবার সেই 3 ছায়ামূর্তি দেখা দিল। তারা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। রাহুল ভয়ে থরথর করে উঠে দাঁড়ায়। সেই যুবক তখন ঠাট্টা করে বলে, এই ভূতটুতের গল্প ফালতু, কেউ নেই এখানে। পরদিন সকালে তার শরীর পরে পাওয়া যায়। দোকানের পাশে চোখ দুটি ছিল গলে যাওয়া, মুখে যেন চা জলের ফুসকা, পাশে পড়েছিল 1 কাপ চা, ধোঁয়াহীন ঠান্ডা, অথচ গন্ধে মৃতার মতো ঘিনঘিনে। সেই থেকে রাহুলও দোকান ছেড়ে দিয়ে চলে যায় বটতলা চা দোকানে। এখন আর কেউ খুলে না। তবে মাঝরাতে যদি কেউ এই রাস্তা দিয়ে যায়, সে দেখতে পায় 3 ছায়া বসে আছে, আর 1 কাপ ধোয়া ওঠা চা রাখা আছে 4র্থ জনের জন্য। সে কি আপনি? এখানেই গল্পটি সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য ভৌতিক গল্প নিয়ে আসি। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।